আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হয়েছে, আর কিছু বলতে হবে না তোমায়। এতটুকু বলে নিজের হাত বর্ষার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরো আমায়, তোমার জন্য আমার কোমর তো শেষ। শুভ্রের কথা শুনে চটজলদি নিজের হাত থেকে খুন্তিটা সরিয়ে বর্ষা বলল, এতটুকু বলে তাড়াতাড়ি শুভ্রের হাত ধরে উঠালো বর্ষা। পায়ে আর কোমরে বেশ ব্যথা পেয়েছে শুভ্র। বর্ষা ধীরে ধীরে শুভ্রকে ধরে বসিয়ে দিল সোফাতে। শুভ্রের অবস্থা থেকে কিছুক্ষণ চুপ থেকে বলল বর্ষা, আপনি এইখানে বসুন, আমি আপনার জন্য তেল নিয়ে আসি। বর্ষার কথা শুনে ভ্রু কুঁচকে শুভ্র বলে উঠল, তেল দিয়ে কি হবে? মালিশ করে দিব, দেখবেন তাড়াতাড়ি সেরে যাবে। ব্যথা দিয়ে এখন মলম লাগানো হচ্ছে। শুভ্রের কথা কানে শুনে বর্ষা কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি। ঠিক আছে ঠিক আছে, যাও এখন। উত্তরে বর্ষাও পাল্টা কিছু না বলে চলে যায় রান্নাঘরের দিকে। তার রান্না প্রায় শেষ। এবার সর্বপ্রথম শুভ্রের জন্য তেল গরম করে আনবে বর্ষা, এমন ভাবনা নিয়েই এগিয়ে চলল সে। সোফায় চুপচাপ বসে আছে শুভ্র। কোমরে খুব বেশি ব্যথা না পেলেও অসম্ভবভাবে ব্যথা পেয়েছে সে পায়ে, যেটা শুরুতে বুঝতে না পারলেও এখন বেশ বুঝতে পারছে। শুভ্রের রাগ হচ্ছে এই মেয়েটা তাকে আঘাত করতেই থাকে। প্লেনে বসে দেওয়া হাতের আঘাতটা পুরোপুরি যাওয়ার আগেই পায়ে আর কোমরে ব্যথা পেল। শুভ্র বুঝতে পারে না এরকম আঘাত তাকে আরও কতভাবে পেতে হবে। শুভ্রের মনে আছে ছোটবেলায় বর্ষা তার ঘাড়ে খুব জোরালোভাবে কামড় দিয়েছিল, যদিও সেখানে তার দোষটাই বেশি ছিল। বর্ষা ছোটবেলা থেকেই চকলেট খেতে পছন্দ করে খুব। চকলেটের ভাগ কখনোই দিতে রাজি নয় সে। তো একবার শুভ্র বর্ষার কাছ থেকে জোরপূর্বক তার চকলেট নিয়েছিল, যার শাস্তি স্বরূপ তার ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছিল বর্ষা। যদিও তার দাগটা এখন বেশি গভীরভাবে না থাকলেও অল্প স্বল্প আছে। সেই থেকেই এই বর্ষা নামক মেয়েটাকে অপছন্দ করে শুভ্র। যদিও এখন সে বোঝে ছোটবেলার কাহিনীতে তারই দোষ ছিল। হঠাৎই পায়ে টান অনুভব করাতে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো শুভ্র। তাকালো সে বর্ষার দিকে, চোখে মুখে বিস্ময়ের ছাপ। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে তার। চুলগুলো উঁচু করে খোপা করে কাঁকড়া ব্যান্ড দেওয়া, কপালের সামনে ছোট ছোট চুলগুলো পড়ে আছে এলোমেলোভাবে। পরনের এসকালার টপস আর ব্ল্যাক জিন্স এলোমেলোভাবে থাকলেও কেমন বউ বউ লাগছে শুভ্রের কাছে বর্ষাকে। বর্ষা শুভ্রের পাটাকে টি টেবিলের ওপর রেখে শুভ্রের প্যান্টটা পায়ের দিক থেকে উঁচিয়ে পায়ে হাত দিয়ে বলল, কোথায় ব্যথা লেগেছে আপনার? বর্ষার হাতের স্পর্শ পেতেই যেন কারেন্টের শক লাগার মতো আটকে উঠল শুভ্র। তৎক্ষণাৎ বর্ষার মুখের দিকে তাকিয়ে বলল, কোথায় ব্যথা লাগছে আপনার? বলেই শুভ্রের পায়ের ওপর অংশ হালকা চাপ দিতে লাগলো সে। শুরুতে কিছু অনুভব না হলেও পরক্ষণে খুব কঠিনভাবে পায়ে ব্যথা অনুভব হওয়াতে মুখ থেকে কিছু অস্পষ্টনীয় শব্দ বের হলো শুভ্রের সঙ্গে। বর্ষা শুভ্রের দিকে তাকিয়ে বলল, সরি। এতটুকু বলে চটজলদি তার আনা গরম তেল হাতের তালুতে নিয়ে মালিশ করে দিতে লাগলো বর্ষা। বর্ষার কাজে বেশ অবাক হয়েই বলল শুভ্র, এটা কি করছো তুমি? আমার লাগছে বর্ষা। কিছু হবে না, দেখবেন এক্ষুনি সেরে যাবে। প্রতি উত্তরে কিছু বলতে পারল না শুভ্র। চুপচাপ ঠোঁট চেপে ব্যথাটা হজম করতে লাগলো সে। অন্যদিকে বর্ষাও খুব আলতোভাবে তার নরম হাত দিয়ে তেল মালিশ করে দিতে ব্যস্ত হয়ে পড়ল শুভ্রের পায়ে। এই কাজটা শেষ করে চটজলদি ঘরটা পরিষ্কার করতে হবে তাকে। ভুলটা আসলে তারই ছিল, নিজের অসাবধানতার জন্যই তখন পায়ে বেজে পানির বালতিটা পড়ে গিয়েছিল নিচে। মুছতেও নিয়েছিল, কিন্তু রান্না চুলায় থাকায় দৌড়ে সেদিকে যায় সে। কিন্তু এরই মধ্যে যে শুভ্র অফিস থেকে চলে আসবে বুঝতে পারেনি বর্ষা। বর্ষাও জানে সে জেনে হোক বা না জেনে বার শুভ্রকে আঘাত করতেই থাকে। সে যতই সাবধানতার সাথে কাজ করুক না কেন, তারপরও শুভ্র আঘাত পেয়েই যায়। তপ্ত নিঃশ্বাস ফেলল বর্ষা। সন্ধ্যা
7টা। বিছানায় চুপচাপ বসে আছে শুভ্র। পায়ের ব্যথা আগের চেয়ে অনেকটাই কমে গেছে তার। আই থিঙ্ক একদিন বেড রেস্ট করলেই কমে যাবে। কোমরেও ব্যথা আছে অল্প। এমন সময় শুভ্রের সামনে 1 কাপ কফি এগিয়ে দিয়ে বলল বর্ষা। আপনার কফি? উত্তরে শুভ্র বেশি কিছু না ভেবে কফির কাপটা হাতে নিয়ে মুখে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে মুখটা পুড়ে যেতে নিল শুভ্রের কাজে বর্ষা কিছুটা আতঙ্কিত কণ্ঠে বলল, ওটা অনেক গরম, আস্তে খান। বর্ষার কথা শুনে অসহায় দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে মনে মনে বলল, কথাটা কি আর একটু আগে বলা যেত না, অপ্রিয় বালিকা? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে অনেক আগেই। মুক্ত আকাশপানের দিকে তাকিয়ে মুক্ত মন নিয়ে এগিয়ে চলেছে হিয়া। আজ মনটা খুবই ভালো তার। মূলত কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে যাচ্ছে সে। কিছু গিফট এসেছে নাকি তার নামে। এরই মাঝে হঠাৎই চোখ গেল হিয়ার তার থেকে কয়েক কদম দূরে কিছু বাচ্চা কাচ্চা আর একটা সুদর্শন ছেলের দিকে। ছেলেটার ফেস দেখে আরো বেশি অবাক হলো হিয়া, কারণ ছেলেটা আর কেউ নয়, নির্মল। এই প্রথম হয়তো নির্মলের সাথে এতগুলো বাচ্চা কাচ্চা দেখছে হিয়া। কৌতূহলী হয়ে এগিয়ে গেল সে সেদিকেই। একটা 6 ছোট্ট আইসক্রিমের দোকানের সামনে 6-7টা ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে নির্মল। আজ প্রায় 2 দিন পর নির্মলকে দেখল হিয়া। সেদিন রাতের পর আজই কেবল বের হয়েছে হিয়া বাসা থেকে। অকারণেই ভার্সিটি যাওয়া হয়নি তার। হিয়া তাকালো নির্মলের মুখের দিকে। বেশ হাসি খুশি ভাবেই বাচ্চাগুলোর সাথে কথা বলছে নির্মল। এই মুহূর্তে নির্মলকে দেখে কেউ বলবে না এই ছেলেটা মানুষ খুন করতে পারে। হুট করেই আবারও নির্মলের বলা সেই কথাটা মাথায় বেজে উঠল হিয়ার, যেখানে নির্মল বলেছিল, আমি কি একবার ভালোবাসা যায় না প্রিয়দর্শিনী? আমি কি সত্যিই খুব খারাপ? কথাটা মাথায় আসতেই আবারও তাকালো হিয়া নির্মলের মুখের দিকে। আনমনেই বলল সে, আপনি মানুষটা আসলেই খারাপ নন নির্মল, কিন্তু মাঝে মাঝে একটু বেমানান হয়ে যান, এই আর কি। হুট করেই আকাশটা পাল্টে গেল। পরিষ্কার আকাশটায় ধেয়ে আসলো একরাশ ধূসরতা। অন্ধকার নামক ধোঁয়াশারা ঘিরে ধরল হিয়ার আশেপাশের আনাচে কানাচেটা। আচমকা মাথার ওপরে থাকা আকাশটার এমন আবহাওয়ার পরিবর্তন দেখে চোখ মুখ কুঁচকে এলো হিয়ার। এখন যদি বৃষ্টি নামে আর সে বৃষ্টিতে সে ভেজে, তাহলে নির্ঘাত জ্বর এসে অবস্থা তার খারাপ করে দিবে। এখন কি করবে? বাড়ি ফিরে যাবে, কিন্তু বাড়িটা তো এখান থেকে অনেক দূর। আশেপাশে কোথাও দাঁড়াবে তারও সুযোগ নেই। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে সে। আকাশ বেয়ে আসা হিম শীতল বাতাসেরা আসছে বহুত জোরে। তার সাথে ধেয়ে আসছে অসংখ্য ধুলো, যার ছোঁয়াতে পুরো কেঁপে উঠল হিয়া। সাথে চোখ বন্ধ করে ফেল তৎক্ষণাৎ। এমন সময় তার সামনে এসে দাঁড়ালো নির্মল। বেশ ভাবনাহীনভাবেই বলল সে, এভাবে দাঁড়িয়ে থেকে জোয়ার বাঁধার ফোন দিয়ে এঁটেছ নাকি? চিরচেনা এক পুরুষের কণ্ঠ শুনে চোখ খুলে তাকালো হিয়া। পাশ ফিরেই নির্মলকে দেখে বেশি কিছু না ভেবেই বলে উঠল সে, আমার জ্বর হলে আপনার কি? আমার কি মানে? আমারই তো সব কিছু। যাই হোক, চলো আমার সাথে। না, আপনি যান। হিয়ার কথা শুনে বিরক্ত হলো নির্মল। চোখ মুখ খিচে নিজেকে শান্ত করে বলল, আমার মুডটা ঠিক আছে, প্লিজ রাগিও না। বৃষ্টি নামবে, আর বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসবে, যেটা আমি মোটেও চাই না। তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো আমার সাথে। ওইখানে আমার গাড়ি আছে, তোমায় পৌঁছে দেব। উত্তরে কিছুক্ষণ চুপ করে রইল হিয়া। কি করবে না করবে ঠিক বুঝতে পারছে না সে। এরই মধ্যে আকাশপথ বেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করলো, যা দেখে নির্মল বেশি কিছু না ভেবেই হিয়ার হাত ধরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে, তুমি কথা বললে শুনতে চাও না, এটাই আমার অপছন্দ। আর আমার আপনাকে। হিয়ার কথা শুনে নির্মল হেসেই বলল, আই নো, বাট বিয়ে কিন্তু তোমার আমাকেই করতে হবে, এটা মনে রেখো। নির্মলের কথা শুনে ভ্রু কুঁচকে বিস্মিত কণ্ঠ নিয়ে বলল হিয়া, আপনাকে বিয়ে করতে বয়েই গেছে আমার। উত্তরে আবারও হাসল নির্মল, কিন্তু কিছু বলল না। আর হিয়া জাস্ট হা হয়ে তাকিয়ে রইল নির্মলের মুখের দিকে।
সে বোঝে না এই লোকটা কথায় কথায় এত হাসে কেন। নির্মল হিয়ার হাত ধরে নিয়ে আসলো তার বড় কালো গাড়িটার কাছে। তারপর হিয়াকে বসিয়ে দিয়ে সেও ড্রাইভারের সিটে বসলো। ততক্ষণে আকাশে বেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পড়তে ভীষণ শব্দ করেই পড়তে শুরু করলো বৃষ্টি। বৃষ্টিতে হালকা ভিজেও গেছে নির্মল, চোখ বেয়ে বিন্দু বিন্দু পানি ঝরছে তার। যা দেখে হিয়া বলে উঠল, আপনি তো ভিজে গেছেন নির্মল। উত্তরে শুকনো হাসি হেসে গাড়ি স্টার্ট দিল নির্মল। তারপর বলল, তোমার মুখে আমার নামটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে হিয়া। নির্মলের কথা শুনে ভেবাচেকা খেয়ে যায় হিয়া। সে কি বলল আর তার প্রতি উত্তরে নির্মল কি বলল? এই লোকটা কি তো ভারী বদমাশ। এটা কিন্তু ঠিক না। আমি কি এমন বলেছি যার জন্য তুমি আমায় গালি দিলে? সঙ্গে সঙ্গে চোখ বড় বড় হয়ে যায় হিয়ার। এই লোকটা কি এখন তার মনের কথাগুলো শুনতে পায় নাকি? হিয়ার রিয়াকশন দেখে আবার হেসে ফেলল নির্মল। ভ্রুজোড়া কুঁচকে বলল, বেশি ভেবো না, আগে বলো কোথায় যাবে, বাড়ি নাকি কুরিয়ার সার্ভিস? নির্মলের কথা শুনে আবারও অবাক হলো হিয়া। চোখ বড় বড় করেই বলল সে। আপনি কি করে জানেন যে আমি কুরিয়ার সার্ভিসে যাব? উত্তরে বেশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল নির্মল। আমি তো তোমার সম্পর্কে এমন এমন জিনিস জানি যেটা তুমি নিজেও জানো না। আপনি মানুষটা তো ভারী অদ্ভুত। এটা তুমি আজ জানলে? এখন এর প্রতি উত্তর হিসেবে কি বলবে হিয়া বুঝতে পারছে না। এই লোকটার সাথে কিছুতেই যেন পেরে ওঠে না হিয়া। সেই দেখা হওয়ার প্রথম দিন থেকেই তাকে কারণে অকারণে জ্বালিয়ে মারছে ছেলেটা। হিয়ার এখনো মনে আছে তার সাথে নির্মলের দেখা হওয়ার প্রথম দিনটার কথা। সেদিন ছিল হিয়াদের ভার্সিটির নববর্ষের উৎসব। বাংলা সালের নতুন দিনে নতুন সাজে সেজেছিল তার ভার্সিটি। লাল সাদা রঙের শাড়ি পরে এসেছিল অসংখ্য মেয়েরা, সেও পরেছিল। চুল দিয়েছিল খুলে, দুহাত ভর্তি লাল কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর হালকা মেকআপ দিয়ে সেজেছিল খুব। সেদিন নিজেই নিজেকে দেখে ফিদা হয়ে যাওয়ার উপক্রম হিয়ার। নির্মলের সাথে হিয়ার দেখা হওয়াটা কোনো দুর্ঘটনা না আহামরি কোনো ঘটনা ছিল না। জাস্ট ফুল হাতে নির্মলকে স্বাগতম জানিয়েছিল সে, কারণ নির্মলই ছিল সেদিন প্রধান অতিথির আসরে। সেদিন নির্মল হিয়াকে দেখে জাস্ট এতটুকুই বলেছিল, আজ থেকে আপনার সুখের দিন শেষ, দুর্দিন শুরু হলো মিস হিয়া। সেদিন নির্মলের কথার আগামাথা কিছু না বুঝলেও এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে সে। বলতে গেলে হিয়া আর নির্মলের গল্পটার সূচনা হয় প্রথম দেখাই ভালোবাসা। হিয়াই ছিল নির্মলের জীবনের প্রথম মেয়ে, যে মেয়েটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে নির্মল। আর সেই ভালোবাসা এখনো চলছে নির্মলের মনে। কখনো মুখ ফুটে বলা হয়নি ভালোবাসি কথাটা, কিন্তু বাসে, হয়তো নিজের থেকেও বেশি। হঠাৎই হিয়ার ভাবনার মাঝখানে বলে উঠল নির্মল, তাহলে কুরিয়ার সার্ভিসেই আগে যাই, কি বলো? উত্তরে আনমনেই হালকা মাথা দুলালো হিয়া। হিয়ার উত্তর পেতেই গাড়ির স্পিড বাড়িয়ে এগিয়ে চলল নির্মল। বাহিরে বেশি প্রবলভাবে বৃষ্টি না পড়লেও অল্প স্বল্প শব্দ করে পড়ছে। আর সেই বৃষ্টির মাঝে এগিয়ে চলল হিয়া নির্মল। টিভির সামনে বসে আছে শুভ্র। আজ তার অফিস বন্ধ, সেই সুবাদে সারাদিন বাসাতেই থাকা হয়েছে শুভ্রের। পায়ে কোমরে ব্যথা কমে গেছে অনেকটাই। এমন সময় শুভ্রের পাশে এসে বসল বর্ষা। কিছুটা অভিমানী কণ্ঠ নিয়েই সে বলল, আপনাকে একটা কথা বলবো? টিভির দিকে তাকিয়ে টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতেই বলে উঠল শুভ্র, বলো। আমায় ঘুরতে নিয়ে যাবেন? এই ঘরের ভেতর ভালো লাগছে না আর আমার। বর্ষার কথা শুনে টিভি থেকে দৃষ্টি ফিরিয়ে বর্ষার দিকে তাকালো শুভ্র। চুপচাপ মাথা নিচু করেই বসে আছে বর্ষা, হাত কচলাচ্ছে। শুভ্র কিছুক্ষণ বর্ষার দিকে তাকিয়ে থেকে টিভিটা অফ করে বলল, ঠিক আছে। সঙ্গে সঙ্গে বর্ষা খুশি হয়ে বলল, সত্যি? তোমায় 10 মিনিট টাইম দিলাম, চট জলদি তৈরি হয়ে আসো। ঠিক আছে।
এতটুকু বলে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল বর্ষা। আর শুভ্র বেশি কিছু না ভেবে চলল উপরে। তারও ভালো লাগছিল না বাড়িতে এইভাবে বসে থাকতে। যাক, ভালোই হয়েছে এই ভিতুরানি সাহস করে কিছু বলতে পেরেছে তাকে। আনমনেই হাসল শুভ্র। শুভ্র বেশ আয়েশ করেই ঢুকলো তার রুমে। এমন সময় তার মাথায় এসে পড়ল একটা শাড়ি। সাথে সাথে চমকে উঠল শুভ্র। মাথা থেকে শাড়িটা সরাতেই নিরাশ শুভ্র, কারণ বর্ষা তার পুরো রুমের বিছানা জুড়ে জামা কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। একটা একটা করে আলমারি থেকে বের করছে আর নিরাশ হয়ে ছুঁড়ে ফেলছে। বর্ষার কাজে শুভ্র হতাশ হয়ে বলল, এগুলো কি করেছো তুমি? উত্তরে শুভ্রের দিকে না তাকিয়েই বলল বর্ষা, দেখুন না, আমি একটাও ভালো জামা খুঁজে পাচ্ছি না যেটা পরে এখন আপনার সাথে যাব। বর্ষার কথা শুনে পুরো রুমে চোখ বুলিয়ে বলল শুভ্র, এতগুলো জামাকে এখানে সেখানে ফেলে দিয়ে এখন বলছো তোমার ভালো জামা নেই? শুভ্রের কথা শুনে পেছন ঘুরে তাকালো বর্ষা। পুরো রুমের অবস্থা দেখে ঠোঁটে কামড় দিল সে। এ বাবা, এগুলো কি করেছে সে? বর্ষা শুভ্রের মুখের দিকে তাকিয়ে বলল, এগুলো তো সব শাড়ি, আমি এখন আপনার সাথে শাড়ি পরে যাব? হতাশ শুভ্র। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে কাট কাট গলায় বলল, আগের 10 মিনিটের সাথে আর 5 মিনিট যোগ করে দিলাম, যা আছে তার মধ্যে একটা পরো। তোমার সব জামা তো শাড়ি নয়, তাই যা আছে তার ভিতর দিয়ে একটা পরো। আর হ্যাঁ, সাথেই পুরো রুম পরিষ্কার করে চটজলদি চলে আসবে, না হলে তোমার একদিন কি আমার একদিন। বলেই আলমারি থেকে নিজের একটা ড্রেস বের করে রাগে হন হন করতে করতে যেতে নেয় শুভ্র। সাথে সাথে সামনে পড়ে থাকা একটা জামার সাথে পায়ে স্লিপ খেয়ে পড়ে যেতে নেয় সে। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে হনহন করে চোখ গরম করে এক পলক বর্ষার দিকে তাকিয়ে বেরিয়ে যায় শুভ্র। এই মেয়েটা তাকে পাগল করেই ছাড়বে। এতগুলো জামা, অথচ বলে কিনা পরে যাওয়ার মতো জামা নেই। আজব মেয়ে তো। এদিকে শুভ্রকে পড়ে যেতে দেখে প্রথমে হাসলেও পরক্ষণে কি থেকে কি কবে ভেবেই মাথায় হাত দিল বর্ষা। হঠাৎই কিছু একটা মাথায় আসতেই খুশি মনে নিচে পড়ে থাকা সব জামা কাপড়গুলো গোছাতে ব্যস্ত হয়ে পড়ল বর্ষা। ইয়েলো রঙের টি শার্ট সাথে ব্ল্যাক জিন্স পরে দাঁড়িয়ে আছে শুভ্র, অপেক্ষা করছে বর্ষার জন্য। বিরক্ত লাগছে শুভ্রের। সে বোঝে না এই মেয়েটা এমন কেন, একটা অগোছলার গোডাউন যেন। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে ডাইনিং টেবিলের ওপর থেকে পানির জগটা হাতে নিয়ে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে পুরো পানিটা শেষ করল। তার ভালো মুডটারে একদম ভেবেচাকা বানিয়ে দিল। এমন সময় একটা হোয়াইট রঙের টি শার্ট, ওয়াই লেডিস জ্যাকেট, কালো জিন্স, খোলা চুলে সিঁড়ি বেয়ে নিচে নামলো বর্ষা। শুভ্র পানি খেতে খেতে তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। এদিকে বর্ষা খুব ভাব নিয়ে নিচে নামলেও লাস্ট সিঁড়ি পর্যন্ত আসতেই ধপাস করে পড়ে যেতে নিল।